বাজার অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ লিখো। আমরা এই ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ 3টা প্রশ্নের সমাধান আলোচনা করব। আগের ক্লাসগুলোতে 9টি প্রশ্নের সমাধান বোঝানো হয়েছে। প্রতিটা ক্লাসের আলোচনা দেখার পরে, লেকচারটা দেখার পরে তোমরা শীট থেকে প্রতিটা প্রশ্ন কমপক্ষে 2 থেকে 3 বার পড়বে। আমার ক্লাসগুলো দেখার পরে যখন তুমি প্রশ্নের উত্তর 2 থেকে 3 বার পড়বে, তখন ওই উত্তরটা তোমার আয়ত্ত হয়ে যাবে। পরীক্ষায় যখন প্রশ্নগুলো আসবে, নিজে থেকে তুমি অনেক কিছু লিখতে পারবে। এই জন্য আমি যেরকম বলি, ধৈর্য ধরে ঠিক সেই রকমই করো। বাজার অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ। বাজার অর্থনীতি মানে অর্থনীতির যে সকল উপাদান বাজারে জড়িত। তো বাজার অর্থনীতির বৈশিষ্ট্য কি? 1 নম্বরে ব্যক্তিগত মালিকানা বেশি থাকে। বাজার অর্থনীতিতে উৎপাদনের উপকরণ ও সম্পদের অধিকাংশই ব্যক্তি মালিকানাধীন থাকে। এটা যে কোনো বাজার অর্থনীতির প্রধান একটা বৈশিষ্ট্য। স্বাধীন অর্থনৈতিক সিদ্ধান্ত। উৎপাদক ও ভোক্তারা স্বাধীনভাবে উৎপাদন ও ভোগের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। স্বাভাবিক, যে কোনো বাজারে এরকম হয়। লাভ অর্জনের লক্ষ্য। এই ব্যবস্থায় ব্যবসায়ীরা মূলত লাভের জন্য উৎপাদনে বিনিয়োগ করে। হ্যাঁ। বাজার ভিত্তিক মূল্য নির্ধারণ। পণ্যের দাম নির্ধারিত হয় বাজারের চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে। পণ্যের দাম নির্ধারিত হয় বাজারের চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে। প্রতিযোগিতা। বাজার অর্থনীতিতে বিভিন্ন উৎপাদক ও ব্যবসায়ীদের মধ্যে মুক্ত প্রতিযোগিতা বিদ্যমান থাকে, যা উন্নত মানের পণ্য সরবরাহে সহায়ক হয়। প্রত্যেকটা বাজারের মধ্যে প্রতিযোগিতা আছে। সমশ্রেণীর যারা ব্যবসায়ী আছেন, তারা একে অন্যের খোঁজখবর রাখেন। একে অন্যের খোঁজখবর রেখে তারা সিদ্ধান্ত নেন। যারা প্রতিযোগী ব্যবসায়ীরা আছেন, কিভাবে একে অন্য থেকে ভালোভাবে ব্যবসা পরিচালনা করা যায়, তারা ঠিক সেই ব্যবস্থাই করেন। সরকারের সীমিত ভূমিকা। এই ব্যবস্থায় সরকারের হস্তক্ষেপ খুবই সীমিত থাকে। সরকার সাধারণত আইন শৃঙ্খলা রক্ষা ও ন্যূনতম নিয়ন্ত্রণমূলক কাজ করে। সম্পদের দক্ষ বন্টন। বাজার ব্যবস্থায় সম্পদগুলোর ব্যবহার হয় দক্ষ ও লাভজনকভাবে, যা সামগ্রিক উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। ভোক্তার প্রাধান্য। ভোক্তার পছন্দ ও চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন হয়, তাই একে বলা হয় ভোক্তাভিত্তিক অর্থনীতি। উপসংহার। বাজার অর্থনীতি এমন একটি ব্যবস্থা, এখানে ভোক্তার প্রাধান্য বেশি থাকে। পয়েন্টগুলো মনে রেখো। বাজার অর্থনীতি এমন একটা ব্যবস্থা যেখানে ব্যক্তি স্বাধীনতা, প্রতিযোগিতা ও লাভের উদ্দেশ্য একসঙ্গে কাজ করে। এটি উন্নয়ন ও উদ্ভাবনকে উৎসাহিত করে, তবে কিছু ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করতে পারে, যার জন্য প্রয়োজন হতে পারে সীমিত সরকারি হস্তক্ষেপ। তাহলে বাজারের বৈশিষ্ট্য আমরা 1 নম্বরে জানতে পারলাম ব্যক্তিগত মালিকানা, স্বাধীন অর্থনৈতিক সিদ্ধান্ত, লাভ অর্জনের লক্ষ্য, বাজারভিত্তিক মূল্য নির্ধারণ, এগুলো মনে রেখো। প্রতিযোগিতা, সরকারের সীমিত ভূমিকা, সম্পদের দক্ষ বন্টন, ভোক্তার প্রাধান্য ইত্যাদি। শীত থেকে পড়ে নিলে আয়ত্ত হয়ে যাবে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থের সংজ্ঞা দাও, অর্থের কার্যাবলী আলোচনা করো। অর্থের সংজ্ঞা। প্রথমে, অর্থ হলো এমন একটি সাধারণ বিনিময় মাধ্যম যা পণ্য ও সেবার বিনিময়, মূল্য পরিমাপ এবং সঞ্চয়ের জন্য ব্যবহৃত হয়। অর্থ হলো এমন একটা বিনিময় মাধ্যম যা পণ্য সেবার বিনিময় হিসাবে, মূল্য পরিমাপ হিসাবে আর সঞ্চয়ের জন্য এটা ব্যবহৃত হয়। এটি সমাজে স্বীকৃত এবং লেনদেনের ক্ষেত্রে সর্বজন গ্রাহ্য। অর্থ কাগজ, ধাতব মুদ্রা বা ডিজিটাল মাধ্যমেও হতে পারে। অর্থের কার্যাবলী। অর্থের প্রধান 4টি মৌলিক কার্যাবলীর নিচে আলোচনা করা হলো। 1. বিনিময়ের মাধ্যম। অর্থ পণ্য সেবা বিনিময়ের একটি সাধারণ মাধ্যম হিসাবে কাজ করে। এর মাধ্যমে বার্টার পদ্ধতির অসুবিধা দূর হয় এবং লেনদেন সহজ হয়। আচ্ছা, এটা তোমরা বুঝতে পারলে কিনা? ওই যে এর মাধ্যমে বার্টার পদ্ধতির অসুবিধা দূর হয়, লেনদেন সহজ হয়। বার্টার পদ্ধতি হলো যে প্রাচীনকালে এমন একটা সময় ছিল, লেনদেনের মাধ্যম এরকম ছিল যে তুমি আমাকে কোনো একটা পণ্য দিবে, বিনিময়ে আমি তোমাকে আরেকটা পণ্য অন্যরকম দিব, এইভাবে পদ্ধতি ছিল। আর যখন অর্থটা চলে আসলো, তখন এটা বিনিময়ের মাধ্যম হলো, আর ওই বার্টার পদ্ধতির অসুবিধাটা দূর হয়ে গেল। এখন অর্থের মাধ্যমে সহজে লেনদেন হয়ে যায়, ওইটাই বোঝানো হয়েছে। মূল্য পরিমাপক। অর্থ একটি সাধারণ মান হিসেবে ব্যবহৃত হয়, যার মাধ্যমে বিভিন্ন পণ্য সেবার মূল্য নির্ধারণ করা যায়। এটি তুলনামূলক মূল্য নির্ধারণে সহায়তা করে। সাধারণ মান হিসেবে ব্যবহৃত হয়, বিভিন্ন পণ্য সেবার মূল্য নির্ধারণ করা যায়, এটা আমরা জানি। মূল্য নির্ধারণে এটা সহায়তা করে। হ্যাঁ। মূল্য সংরক্ষণ। অর্থ ভবিষ্যতের জন্য ক্রয় ক্ষমতা ধরে রাখে।
মানুষ আজকের আয় সঞ্চয় করে ভবিষ্যতে খরচ করতে পারে, কারণ অর্থ তার মূল্য কিছু সময় পর্যন্ত ধরে রাখে। তো মূল্য সংরক্ষণ, অর্থ ভবিষ্যতের জন্য ক্রয় ক্ষমতা ধরে রাখে। মানুষ আজকের আয় সঞ্চয় করে ভবিষ্যতে খরচ করতে পারে। হ্যাঁ, আজকে যদি মানুষ অর্থটা সঞ্চয় করে রাখে তাহলে ভবিষ্যতে খরচ করতে পারবে। আর অর্থের মূল্যের পরিবর্তন হয় আমরা জানি, অর্থ তার মূল্য আবার কিছু সময় পর্যন্ত ধরেও রাখতে পারে। আজকের 100 টাকা আগামী 10 বছর পরে তো 100 টাকার মানের সমান হবে না। দেনা পরিশোধের মাধ্যম, অর্থ ভবিষ্যতের লেনদেনের জন্য একটি স্বীকৃত মাধ্যম। মানুষ অর্থ ধার দিতেও নিতে পারে এবং ভবিষ্যতে নির্দিষ্ট পরিমাণ অর্থের মাধ্যমে দেনা পরিশোধও করতে পারে। উপসংহার, অর্থ আধুনিক অর্থনীতির ভিত্তি হিসাবে কাজ করে। এটি শুধু বিনিময়কে সহজ করে না, বরং মূল্য পরিমাপ, সঞ্চয় ও ভবিষ্যতের লেনদেনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অর্থ ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা সম্ভব নয়। শীত থেকে পড়ে নিলেই তোমাদের আয়ত্ত হয়ে যাবে। চাহিদা বলতে কী বোঝায়? চাহিদার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম নম্বর, চাহিদা বলতে কী বোঝায়? চাহিদা হলো ভোক্তার কোনো নির্দিষ্ট পণ্য বা সেবার কিনতে আগ্রহ এবং সেই পণ্যের মূল্য পরিশোধ করার ক্ষমতার সম্মিলিত ইচ্ছা। এটা হলো চাহিদা। চাহিদা শুধু ইচ্ছা নয়, ইচ্ছার পাশাপাশি অর্থনৈতিক সামর্থ্যও থাকতে হবে। তো চাহিদার সংজ্ঞা হবে, চাহিদা হলো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মূল্যে কোনো পণ্য বা সেবা ক্রয়ের জন্য ভোক্তার ইচ্ছা এবং সামর্থ্যের সমন্বয়। কোনো একটা প্রোডাক্টের জন্য তোমার চাহিদার সৃষ্টি তখনই হবে, মনে করো তোমার কাছে 10,000 টাকা আছে, তো একটা মোবাইল ক্রয় করবে, ওইটার মূল্য হলো 8,000 টাকা। এখন ওই 8,000 টাকা মূল্যের মোবাইলটা তুমি ক্রয় করতে পারবে, কারণ তোমার কাছে টাকা আছে 10,000 টাকা। এখন যদি তোমার কাছে টাকাটা না থাকতো, তখন এটার নাম চাহিদা নয়, এটার নাম হলো অভাব। যে তোমার একটা মোবাইলের অভাব, কিন্তু টাকা নেই। এখন তোমার মোবাইল ক্রয় করার ইচ্ছা আছে, টাকাও আছে, এটার নাম চাহিদা। বোঝাতে পেরেছি? তারপর কোথায় যেন ছিলাম, চাহিদার সংজ্ঞা বুঝতে পারলাম। চাহিদার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো, তো কোন কোন উপাদানগুলো চাহিদার উপর প্রভাব বিস্তার করে? যে আমার একটা জিনিসের প্রয়োজন, আমার কাছে টাকাও আছে, কোনগুলা প্রভাব বিস্তার করে? কোনো পণ্যের, 1 নম্বরে পণ্যের দাম, পয়েন্ট মনে রেখো, প্রাইস অফ দি প্রোডাক্ট। কোনো পণ্যের দাম বাড়লে সাধারণত তার চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে। একে বলা হয় চাহিদার সূত্র। 2 নম্বরে ভোক্তার আয়। ভোক্তার আয় বাড়লে সাধারণত পণ্যের চাহিদা বেড়ে যায় এবং আয় কমলে চাহিদা কমে যায়। তবে নিম্নমানের পণ্যের ক্ষেত্রে উল্টা হতে পারে। পণ্য যদি নিম্নমানের হয় তাহলে তো উল্টো। সম্পূরক ও বিকল্প পণ্যের দাম। বিকল্প পণ্য, এক পণ্যের দাম বাড়লে তার বিকল্প পণ্যের চাহিদা বাড়ে। যেমন চা ও কফি, চায়ের দাম বাড়লে কফিতে চাহিদা বেড়ে যেতে পারে, এটাকে বিকল্প পণ্য বলা হয়েছে। সম্পূরক পণ্য, এক পণ্যের দাম বাড়লে তার সাথে ব্যবহৃত সম্পূরক পণ্যের চাহিদা কমে যায়। যেমন মোবাইল ফোন ও সিম কার্ড, এক পণ্যের দাম বেড়ে গেছে, তার সাথে ব্যবহৃত সম্পূরক পণ্যের চাহিদাও কমে যায়। যে মোবাইল ফোনের দাম বেড়ে গেছে, এখন মোবাইল ফোন যেহেতু ক্রয় করে নাই, তাহলে সিম কার্ড দিয়ে আর কি হবে, ওইটাই বোঝানো হয়েছে। ভোক্তার রুচি ও পছন্দ, যদি কোনো পণ্যের প্রতি ভোক্তার আগ্রহ রুচি বাড়ে তাহলে তার চাহিদাও বাড়ে। জনসংখ্যার পরিবর্তন, জনসংখ্যা বাড়লে সাধারণভাবে পণ্যের মোট চাহিদাও বাড়ে। ভবিষ্যৎ প্রত্যাশা, ভোক্তারা যদি ধারণা করে ভবিষ্যতে দাম বাড়বে, তবে বর্তমানে বেশি কিনে রাখে, ফলে বর্তমান চাহিদা বেড়ে যায়। এটা মূলত ভবিষ্যৎ প্রত্যাশা বলা হয়েছে। বাজারে বিজ্ঞাপন ও প্রচারণা, কার্যকর বিজ্ঞাপন ভোক্তার মনোযোগ আকর্ষণ করে এবং পণ্যের চাহিদা বাড়াতে সাহায্য করে। উপসংহার, চাহিদা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ধারণা, যা শুধুমাত্র পণ্যের দামের উপর নির্ভর করে না, বরং আয়, রুচি, জনসংখ্যার প্রত্যাশা ইত্যাদির মতো নানা উপাদানের দ্বারা প্রভাবিত হয়। এসব উপাদান বিশ্লেষণ করে উৎপাদক ও নীতি নির্ধারকরা অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন। তো চাহিদা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ধারণা, যা শুধু পণ্যের দামের উপরই নির্ভর করে না, আয়, রুচি, জনসংখ্যা, প্রত্যাশা ইত্যাদির উপর নির্ভর করে। তো এখানে যে পয়েন্টগুলো আমরা জানতে পারলাম, পণ্যের দামের উপর চাহিদা, ভোক্তার আয়ের উপর চাহিদা ডিপেন্ড করে, সম্পূরক বিকল্প পণ্যের দাম, ভোক্তার রুচি ও পছন্দ, জনসংখ্যার পরিবর্তন,
ভবিষ্যৎ প্রত্যাশা, বাজারে বিজ্ঞাপন ও প্রচারণা। আমরা যদি এটা বুঝতে পারি, যেমন বলা হলো বাজারে বিজ্ঞাপন ও প্রচারণা, এখানে যদিও আমরা সংক্ষিপ্তভাবে দিয়েছি সহজে বোঝানোর জন্য, বিষয়টা যেহেতু আমরা বুঝতে পেরেছি, আমরা নিজে থেকে অনেক কিছু পরীক্ষায় লিখতে পারবো। তো আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত থাক। আমি প্রতি ক্লাসে 3টা করে প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি, যাতে ভিডিওটা দেখা মাত্র তোমরা শিট থেকে প্রশ্নগুলো পড়ে নাও, ওই অনুযায়ী পড়ো, প্রস্তুতি হয়ে যাবে।